দেখছেন আজ সন্ধ্যার হাইটক। আমাদের সঙ্গে এই আলোচনায় রাজ্য বিজেপির তরফ থেকে রয়েছেন অমলেন্দু দত্ত এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ এই টেবিলে রয়েছেন বিকাশ কর্মকার। আমি এসআইআর নিয়ে কথা বলতে শুরু করেছিলাম, এসআইআর নিয়ে আমরা এতক্ষণ বিতর্কের মধ্যে ছিলাম, এসআইআর এ দরকার হলে আবার ফিরবো, কিন্তু বিহার নির্বাচনের প্রসঙ্গ যেহেতু সামনে এলো, আজকে খুব একটা ইন্টারেস্টিং অভিযোগ পিকে, যিনি নতুন একটি রাজনৈতিক দল করে এবারে বিহারের বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছেন, তিনি সামনে এনেছেন। পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। এই নামটা আপনারা জানেন, পশ্চিমবঙ্গের রাজনীতি তো অজানা নাম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কৌশলী হিসেবে তিনি যথেষ্ট পরিচিত এই রাজ্যে। এই মুহূর্তে তিনি অবশ্য সেই সংস্থা থেকে বেরিয়ে নিজে প্রত্যক্ষ রাজনীতি করছেন। বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ, বিজেপি এর আগে ভোট লুট করেছে, বিজেপি এর আগে নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করেছে, এইবারে বিজেপি প্রার্থী লুট করছে। আমি অমলেন্দুর সামনে প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে প্রশান্ত কিশোরের অভিযোগ আপনাদের একটু শোনাই। আমার মনে হচ্ছে কোনো কারণে টেকনিক্যাল স্ল্যাগের কারণে হয়তো আমরা প্রশান্ত কিশোরের অভিযোগ পাচ্ছি না। যাই হোক, আমি আপনাদের বলি যে ঠিক কি বলেছেন প্রশান্ত কিশোর কি প্রেক্ষিতে বলেছেন সেটা আগে বলা দরকার। অন্তত দুজন প্রশান্ত কিশোরের দলের প্রার্থী যাদেরকে টিকিট দিয়েছিলেন তিনি, যারা দুজনে বিজেপি ছেড়ে আসা, তারা শেষ মুহূর্তে প্রার্থী পদ তুলে নিয়েছেন। আর প্রশান্ত কিশোর আজ রীতিমতো ছবি দেখিয়েছেন যে তাদের সঙ্গে কারা বৈঠক করেছেন অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধানের মতো কেন্দ্রীয় বিজেপি নেতা। তারা এসে ওই প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন বা তাদের ডেকে পাঠিয়ে কথা বলেছেন। তার প্রেক্ষিতে একদম নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে এরা নিজেদের নমিনেশন প্রত্যাহার করে নিয়েছেন। এর ফল কি? ওই অন্তত দুটি কেন্দ্রে প্রশান্ত কিশোরের দলের কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকলো না, কারণ নতুন করে কাউকে টিকিট দিয়ে তার নমিনেশন জমা দেওয়ার সময়, পর্যাপ্ত সময় আর থাকলো না। প্রশান্ত কিশোর বলছেন অমলেন্দু, এবার বিজেপি প্রার্থী লুট করে নিচ্ছে, তার দুজন প্রার্থীকে লুট করে নিল বিজেপি। না দেখুন, ভারতীয় রাজনীতিতে এর আগেও অনেকবারই অনেকেই বিভিন্ন প্রভাবে বিভিন্ন দল তাদেরকে জোর করে ভোটে নমিনেশন করিয়ে দেয়। তারপরে ওনারা যখন বুঝতে পারেন যে না, আমরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, এটা এমন নয় যে নমিনেশন করতেই দেয় না। এই যদি হয় তাহলে আপনাদের সতর্ক হওয়া উচিত। শেষ দিনে দেখবেন আপনাদের কোন প্রার্থী বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করে নমিনেশন তুলে নিচ্ছে। আচ্ছা, আপনারা তো এইসব দেখে সতর্ক। পার্থদা, আপনার মনে আছে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন, বিজেপি এই যে গণতন্ত্র, নমিনেশন, কত বড় বড় কথা বলছে, তো নমিনেশন ফাইল করতে পর্যন্ত দেয় না, বলে নাকি সিপিআইএম বা তৃণমূল কংগ্রেস ইত্যাদি দলের নাকি প্রার্থী নেই ত্রিপুরাতে, যারা এত বছর রাজত্ব করেছে তাদের প্রার্থী খুঁজে নাকি পাওয়া যায় না ইত্যাদি ইত্যাদি। আরে তৃণমূলের তো টপ উল্টে গেছিল তো, সোজা করার লোক ছিল না ত্রিপুরা। এইবার প্রসঙ্গ সাধারণ মানুষ সবাই দেখছে প্রার্থী হাইজ্যাক করে নেওয়া। দেখুন, 2019 থেকে 2021 সাল পর্যন্ত যে সময়টা, সেই সময়টা রাজ্যের প্রত্যেকটা মানুষ দেখেছে প্রার্থী হাইজ্যাক করে নেওয়া বা নেতা হাইজ্যাক করে। বিজেপির তো গ্রাউন্ড লেভেলে নেতা নেই, বিজেপি এরকম কুড়িয়ে বাড়িয়ে লোক, মানে আমি এখানে তৃণমূল কংগ্রেসকে একটা ক্রেডিট দেব। তৃণমূল কংগ্রেস কেউ জিতে আসার পর তাকে লুট করে, কিন্তু বিজেপি তাদেরকে দাঁড়াতেই দিল না, তার আগেই লুট করে নিল। অবশ্যই এটা বিজেপির দেখুন আর্থিক বল এবং ক্ষমতা বল। বিজেপির হাতে কেন্দ্রীয় সংস্থা আছে, সিবিআই, ইডি ইত্যাদি সংস্থা আছে। ইডির একটা দমন পীড়নমূলক আইন আছে, যেখানে তারা অভিযোগ করলেই তাদেরকে জেলে নিতে পারে। অন্তত পক্ষে যে অভিযুক্ত সে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে গেলে লম্বা আইনি প্রক্রিয়া, ততক্ষণ পর্যন্ত বা ততদিন বা তত বছর পর্যন্ত তাদের জেলে থাকতে হবে এবং দোষ প্রমাণ ছাড়াই তাদের বছরের পর বছর জেলে খাটতে হবে। এই ধরনের ভয়, এই ধরনের সন্ত্রাস উপেক্ষা করার জন্য কেউ কেউ মাথা নত করে দিতে পারে। তার জন্য তৃণমূলের লোকেরাও হয়ে
হয়েছিল 2019 থেকে 21 না পর্যন্ত। না, তৃণমূল কংগ্রেস, আমি তো আবার বললাম বিকাশ, এখন সাগরদিঘি থেকে একজন এমএলএ জিতিয়ে আনলো কংগ্রেস, হ্যাঁ, তাকে 2 সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেস গ্রাস করে নিল। তারা ভেবেছিলেন যে আমাদের অন্তত একজন প্রতিনিধি থাকছে অ্যাসেম্বলিতে, তারপরে দেখা গেল না, কংগ্রেসের জন্য অ্যাসেম্বলির দরজা বন্ধ। ফলে তৃণমূল কংগ্রেস ভোটের ফলাফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করে, তারপর লুট করে। আমি শুধু বিজেপি তো দাঁড়াতেই দিল। আমি শুধু এইটুকুই বলি, তৃণমূল কংগ্রেসের দপ্তরে সাগরদিঘির ওই যে বাইরন বিশ্বাসের কথা আপনি বলছেন, বাইরন বিশ্বাস কিন্তু তৃণমূল কংগ্রেসের দপ্তরে গিয়ে যোগাযোগ করেছেন। অমিত শাহর মতো তাদেরকে ডেকে পাঠিয়ে তাদের সাথে বৈঠক করে প্রেসার করে এই ধরনের যোগদানটা হয়নি, তৃণমূল কংগ্রেস করেনি। ইভেন তফাৎ হচ্ছে কি, ওখানে যিনি জিতলেন তিনি এবার চলে গেলেন তৃণমূল কংগ্রেসে, আমি যোগ দিতে চাই, আর এখানে তা নয়, এখানে অমিত শাহ ডেকে পাঠিয়ে ধমকালেন এবং তাকে উইথড্র করাতে হলো। দেখুন পার্থদা, এর আগেও আমি যেটা বললাম যে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা অনেকেই আছেন, এর আগেও ভারতবর্ষের রাজনীতিতে এর আগেও অনেকেই আছেন যে নমিনেশন উইথড্র করিয়েছেন, এবং পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে নমিনেশন নিয়ে যত কম কথা বলে তত ভালো, কেননা গত 3টে টার্মে পঞ্চায়েত স্তর থেকে পৌরসভা থেকে সমস্ত স্তরে নমিনেশনের দিনগুলো বিডি অফিসের সামনে, এসডি অফিসের সামনে কিভাবে তাণ্ডব চলে তৃণমূল পশ্চিমবঙ্গে, সেটা সাধারণ মানুষ প্রত্যেকেই তার মানে সেটা টিভির মাধ্যমে বা নিউজের মাধ্যমে জানেন, দেখেছেন। এখন কথা হচ্ছে প্রশান্ত কিশোরের কথা। প্রশান্ত কিশোরের মতন আরেকজনও রাজনীতিকে বদলে দেবেন বলে একটা দল তৈরি করেছিলেন এবং দিল্লিতে সরকারে এসেছিলেন। তিনি রাজনীতিকে বদলে দেওয়ার নাম করে নিজেকে বদলে নিয়েছেন, নিজের অর্থনৈতিক পরিস্থিতিকে বদলে নিয়ে নিজে জেল খেটে এখন তিনি মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো প্রশান্ত কিশোরের সেরকম একটা গিমিক, উনি ব্যবসা করছেন, উনি রাজনীতি করতে বিহারে যাননি, উনি ব্যবসা করছেন। আমি তো আপনাকে প্রশান্ত কিশোরের সমালোচনা করবার জন্য প্রশ্নটা করি, আপনি জাস্টিফাই করুন যে প্রশান্ত কিশোরের টিকিট পাওয়া একজন প্রার্থী, তার সঙ্গে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে অবেকার ফটো দেখাচ্ছেন, এবং তারপরে সেই প্রার্থী কেন তার প্রার্থীপদ উজ্জ্বল করে নেবে? প্রশান্ত কিশোর ওইটা ভারতীয় গণতন্ত্রের উপর আপনি বলছেন, উনি যেটা বলছেন ভারতীয় গণতন্ত্রের উপর এর থেকে বড় হুমকি তো আর কিছু হয় না। ক্ষমতা যার হাতে আছে, যার হাতে বিভিন্ন রকম পাওয়ার আছে, তিনি প্রেসার ক্রিয়েট করছেন যে গণতান্ত্রিক নির্বাচনী লড়াইতে কোনো প্রার্থী যেন না থাকেন কোনো দলের। রিডিকুলাস। তাহলে নির্বাচনের মানে কি? প্রশান্ত কিশোর হচ্ছেন কি মানে পিকে, মানে বিহারে যেটা আমাদের মেন জিনিস যে নেশা দ্রব্য বা আপনি পার্সোনাল লেভেলে চলে যাচ্ছেন, আপনার কাছে যুক্তি নেই। যুক্তি এটাই, এটা এক ধরনের দুর্বলতা প্রকাশ। উনি ব্যবসা করছেন, তো উনারা মনে করেছেন যে আমরা ব্যবসার সঙ্গী হব না, আমরা রাজনীতির সঙ্গী হব বা সাধারণ মানুষের স্বার্থে। তৃণমূল কংগ্রেস জাস্টিফাই করছে যে আমরা তখনই নিই যদি কেউ আমাদের কাছে আসে, আমরা গিয়ে ধমকি দিয়ে তাকে ধমকে তার প্রার্থীপদ প্রত্যাহার করাই না। না না, কেউ ধমক চমক দিয়ে করলে এখন তো ইলেকশন কমিশনের আওতায় ওখানে বিজেপির সরকার তো এখন নেই বিহারে, তো তারা তো তাহলে কমপ্লেন করতে পারতেন। তারা কি কমপ্লেন করেছেন তাদেরকে ধমক দিয়ে যে করা হয়েছে? ইলেকশন কমিশনের আওতায় তো এখন সেখানে প্রশাসন। তো এইগুলো ফাউ কথা। প্রশান্ত কিশোর নিজে বুঝতে পেরেছেন যে ভোটে তিনি বিহারে যে সাধারণ মানুষকে যে ভুল ভ্রান্তিটা বোঝাচ্ছিলেন যে তিনি বিহার বদলে দেবেন, তিনি যে নিজের পরিস্থিতিকে বদলানোর জন্য বিহারের রাজনীতি কারবারে নেমেছেন, সেটা সবাই বুঝতে পেরেছে। এই জন্য তার প্রার্থীরাই তাকে ছেড়ে যাচ্ছে। তার রিয়েলাইজ করলো লাস্ট ডে অফ নমিনেশন, যেদিনকে শেষ প্রার্থী পদ অ্যাপিল করার লাস্ট ডে, সেদিন তারা রিয়েলাইজ করলো যে না, প্রশান্ত কিশোরের সঙ্গে থাকা যাবে না। কোইন্সিডেন্ট? এটা তো হতেই পারে, কেননা তারা জানেন যে এর পরেও যদি আমরা উইথড্র আগে করে নি তাহলে অন্য কাউকে প্রার্থী করতে পারে। টিপিক্যাল কোইন্সিডেন্ট। দেখুন, একদম 2-2-4 মতো গল্প, এখানে কোনো রকম জটিলতার জায়গা নেই। আমার সাথে বৈঠক করেছে, আমি তাদেরকে বলেই দিয়েছি যে এমন সময় আমি উইথড্র করব, আমরা এই দুজন, যেই সময় পিকে বা অন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে সেই উপায়টুকুও থাকবে না যে সেখানে তারা প্রার্থী দিতে পারে, এবং সেটাই হয়েছে। এবং এর পেছনের খেলাটা দেশের সমস্ত মানুষ বুঝতে পেরেছে। এইখানে কোনো রকম আমতামতা করে জবাব দেওয়া বা কোনো রকম অজুহাত খাড়া করার জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, অন্তত নিচের লেভেলে, পঞ্চায়েত লেভেলে, মিউনিসিপ্যালিটি লেভেলে নমিনেশনে দিতে দেবো না, নমিনেশন দিতে গেলে সেখানে মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এবং লাস্টে ব্যাপারটা নিয়ে যখন আদালত অব্দি ব্যাপারটা গড়িয়েছে, তখন আদালত বলেছে হোয়াটসঅ্যাপে নমিনেশন দেওয়া যাবে, নজিরবিহীনভাবে হোয়াটসঅ্যাপে নমিনেশন ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশনকে অ্যাকসেপ্ট করতে হয়েছে। কিন্তু এটার মধ্যে একটা অন্য লেভেল আছে বিকাশ।
দেখুন, আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, বাইরন বিশ্বাস। আচ্ছা, এখন যে সদ্য বিজেপি দলে খুব মানে মাতামাতি করছে তাকে নিয়ে বিজেপি দল, বা সেও মাতামাতি করছে, অর্জুন সিং তো দল বদলে রেকর্ড করেছেন। তো অর্জুন সিং বিজেপিতে থাকাকালীন প্রার্থী হয়েছেন, হেরেছেন বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার হয়েছে। তার পূর্ববর্তী সময় যখন জিতে যখন বিজেপিতে জয়েন করেছিলেন, পরবর্তী সময় সেই অর্জুন সিং তৃণমূলে জয়েন করেন। একটু মনে করে দেখুন পার্থদা, অর্জুন সিং কিন্তু ক্যামাক স্ট্রিটে গেছিলেন, আপনাদের মিডিয়ার গাড়িগুলো তার পেছনে পেছনে গেছিল, ক্যামাক স্ট্রিটে গিয়ে জয়েন করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর বাড়িতে যাননি, বৈঠক করেননি, রাজ্যের সিআইডি দপ্তর অর্জুন সিং এর বাড়িতে গিয়ে বৈঠক করেননি, যে এই যে আপনাদের সাথে বৈঠক করলাম আপনার সাথে, এবার আপনি জয়েনটা করে নিন এখানে। এরকম ঘটনাটা হয়নি, সত্যি এটা নজিরবিহীন। আচ্ছা, আমি শুধু এইটুকু বলতে চাই, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে, ধরুন পৌরসভা, পঞ্চায়েত ইত্যাদি নির্বাচনের ক্ষেত্রে আপনি যেরকমটা বললেন যে কিছু ক্ষেত্রে এরকমটা হয়েছে, কয়েক হাজার বুথ রয়েছে রাজ্যের, তো সেই সমস্ত বুথে কিছু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে, যেটা কাম্য নয়। কিন্তু পরিসংখ্যান যদি দেখা হয় অন্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্য, সেইখানে যদি ঢালাও এই ধরনের ঘটনা ঘটে ত্রিপুরার মতো রাজ্যে, তাদের মুখে এই ধরনের উদাহরণ তোলার মানে কোন রকম মানায় এখতিয়ার আছে তাদের এই সমালোচনা করার? আপনাদের এই অভিযোগ করার, আপনারা হচ্ছেন একেবারে জাস্ট দ্য আদার সাইড অফ দি কয়েন। যেখানে বিজেপি শাসন করে সেখানকার এই পার্লামেন্টারি যে লোয়ার লেভেল ইলেকশনগুলো আছে সেখানে কোনো নির্বাচন হয় না। দেখুন, বিজেপি শাসিত অনেক রাজ্যে পার্থদা আপনি জানেন, পঞ্চায়েতে বিনা মানে লোগোতে প্রতিদ্বন্দ্বিতা হয়। আপনি পাশের উড়িষ্যা বলুন, মানে কেবলমাত্র আমাদের বিজেপি শাসিত ত্রিপুরা হচ্ছে পঞ্চায়েতে, লোকাল বডিতে আপনার প্রতীক নিয়ে ভোট হয়। বিজেপি শাসিত অনেক রাজ্য আছে, উড়িষ্যা বলুন বা অন্যান্য এই মধ্যপ্রদেশ বলুন, এরকম অনেক রাজ্য আছে যেখানে প্রতীক ছাড়া পঞ্চায়েত ইলেকশন হয়। তো বিজেপিকে এইসব কথা বলা মানায় না পশ্চিমবঙ্গের শাসক দলে। যেখানে প্রতীক ছাড়াই পঞ্চায়েত নির্বাচন হয়, সেখানে নমিনেশন উইথড্র করিয়ে নেওয়ার জন্য দল চাপ দেওয়ার বা ইয়ে করার কোনো প্রশ্নই আসে না। আর ত্রিপুরার কথা ওনারা বলছেন, ত্রিপুরাতে কোনো কমপ্লেন হয়েছে যে বা কোনো খুন হয়েছে, কোনো মার্ডার হয়েছে যে ওই নমিনেশন উইথড্র করানোর জন্য? নমিনেশন যদি কেউ করতেই না যান, স্বাভাবিক কারণে, তৃণমূলের আপনারা জানেন কিছুদিন আগে কি হয়েছে ত্রিপুরাতে, কোনো একটা কেউ বলছে যে পার্টি অফিসে কয়েকটা টপ উল্টে গেছিল, সেই টপটা পশ্চিমবঙ্গ থেকে তাদের এমএলএ এমপিরা না যাওয়া অবধি সেখানে সোজা করার লোক ছিল না। তো যে রাজ্যে কয়েকটা টপ উল্টে গেলে পার্টি অফিসের সামনে সেটাকে গিয়ে সোজা করে আসার কোনো লোক থাকে না, তারা সেই রাজ্যের যদি তুলনা টানে পশ্চিমবঙ্গের সাথে, পশ্চিমবঙ্গে আমরা 40% ভোট শেয়ার করি, বিতর্কটা হচ্ছে ওই দুই প্রার্থী, যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে 40% ভোট শেয়ার করে তাদের প্রার্থী দিতে হয় না। শুনুন, আমার প্রশ্নটা শুনুন। বিতর্কটা হচ্ছে যে ওই দুই প্রার্থী যারা পিকের দলে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন, তাদেরকে কি ভাষায় বোঝালেন অমিত শাহ বা ধর্মেন্দ্র প্রধান, যে এতদিন তারা পিকেকেই ভেবে নিয়েছিলেন যে পিকেই আদর্শ, তার দলে যোগ দিয়েছিলেন, একদম লাস্ট ডে অফ নমিনেশনে তারা রিয়েলাইজ করলেন না, অমিত শাহ বা ধর্মেন্দ্র প্রধানই ঠিক বলছেন। কিভাবে, কি ভাষায়, কি মানে বই নিয়ে বুঝিয়েছিলেন তারা? ওই যে প্রশান্ত কিশোর বলে যিনি আছেন, তিনি যে ঢালাও করে প্রচার করেছিলেন যে আমি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে জিতিয়ে দিয়েছি, আমি দিল্লিতে জিতিয়ে দিয়েছি, আমি পাঞ্জাবে জিতিয়ে দিয়েছি, আমি সব থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্ট্র্যাটেজি বেশি বুঝি, তিনিও যে হারতে পারেন বা তার থেকেও যে বেশি রাজনৈতিক স্ট্র্যাটেজি বোঝেন আমাদের নেতারা, সেটাই প্রমাণ পেয়েছেন পিকে। আচ্ছা, উনি হ্যাঁ স্বাভাবিক, উনি স্ট্র্যাটেজিস্ট নন, কিছুই জানেন না, পলিটিক্যাল স্ট্র্যাটেজি। বাবারও বাবা আছে, সেটা প্রমাণ হয়েছে যে এইভাবে তার ঘরে এইভাবে যে বাবারও বাবা এবং ধর্মেন্দ্র প্রধান, সেইভাবে পশ্চিমবঙ্গেও পিকের যারা টিম কাজ করছে, তাদের যারা সাহায্য নিচ্ছে, তারাও পর্যদুস্ত হবে। আমার বন্ধু, বিজেপির বন্ধুর একটা উক্তি শুনেন আমার ঠিক বাম জামানার কথা মনে পড়ে গেল। বিধাননগর ইলেকশন হচ্ছে, দত্তাবাদ, সুকান্তনগর ইত্যাদি জায়গায় 100% বেশি ভোট পড়ে গেছে, এবং সুভাষ চক্রবর্তীকে সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেছিল যে এই যে 100% বেশি ভোট পড়ে যাচ্ছে, অন্য বিরোধী দলও তো রয়েছে, তারা ভোট পাচ্ছে না। তখন বাম দলের পক্ষ থেকে উত্তর এসেছিল যে আমরা ভোটারও কি আমরাই সাপ্লাই করে দেব। মানে ঠিক এই রকম উত্তরটা, যে ত্রিপুরাতে নমিনেশন দিতে পারছে না, যদি দিতে না পারে সেটা তো বিরোধী দলের
মানে তারা দিতে পারিনি। আমাদের কোনো ভাই দোষ নেই, আমরা তো একদম সুস্থ গণতন্ত্র। আপনারাও তো বলেন যে বিজেপির প্রতি বুথে দেওয়ার মতো লোক নেই, প্রতি বুথে বসার মতো এজেন্ট নেই, আপনারা বলেন না? আমরা তথ্য বিজেপি বলে আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয় না, মেরে বার করে। আমরা তথ্য পরিসংখ্যান দিয়ে বলি, আমি আপনারা 2% ভোট পান না আর আমরা এখানে 40% ভোট পাওয়া দল প্রার্থী খুঁজে পায় না, এটা কোনোদিন তথ্য হতে পারে? রেসপেক্ট বোঝার মতো যেখানে ক্ষমতা যদি না থাকে 40% ভোট পাওয়া দল সারা দেশের এইটুকু বোঝার ক্ষমতা হওয়া দরকার। যাই হোক, আমার কথা হচ্ছে যে যখন পিকের দলের অভিযোগ এসছে, পিকের দল নিশ্চয়ই তাদের মতো করে ব্যাখ্যা করেছে এবং সারা দেশের মানুষ সেটা বুঝতেই পেরেছে। সেটাকে নিয়ে আমি একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তাদের মানে পক্ষে বলা বা যুক্তি সাজানো ইত্যাদির জায়গাতে আমি নেই। নিশ্চয়ই পিকের দল নিশ্চয়ই সারা দেশের সংবাদ মাধ্যমে পিকের দল মানে তো তৃণমূলের মদতপুষ্ট। পিকে তো নিজে নয়, পিকে বারবার বলছে টিভিতে গিয়ে যে আমি যেদিন বলবো মমতা ব্যানার্জিকে বললে রাজ্যসভায় পাঠিয়ে দেব। আমাদের দল পিকের দল প্রতিদিনই বলছে একটা সংস্থা ছিল, যেই সংস্থার দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, কর্পোরেট, এটা একটা প্রাইভেট বিজনেস। যেমন বিহারে পিকে বিজনেস করছে সেরকম তৃণমূল কংগ্রেস বিজনেস করছে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে বিজনেস করছে। এক মিনিট বিকাশ, আমরা এবার পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে ফিরে আসি। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গেও তো সামনে একটা নির্বাচন। আমিও তো ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর, যবে থেকে রাজনীতি বা পলিটিক্স বুঝতে শিখেছি, আমি দেখেছি নির্বাচন হয় বিভিন্ন সোশ্যাল ইস্যুতে, পাবলিক ইস্যুতে। সাধারণ মানুষ যে সমস্ত তাদের সুখ সুবিধা পাওয়ার কথা, আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেগুলো সব ইস্যু হয়। খাবার জল ইস্যু হয়, রাস্তাঘাট ইস্যু হয়। কিন্তু নির্বাচনী ভোটার তালিকা সংশোধন, এই ধরনের ইস্যু আমাদের এখানে ঘটনা যে ঘটছে না। আপনারা জানেন দুর্গাপুর এখনো পুরোপুরি ফেড আউট হয়নি, আজকেও কিছু ডেভেলপমেন্টস হয়েছে। একই ধরনের এক ডাক্তার নিগৃহীত হচ্ছেন, উলুবেরিয়াতে অভিযোগ উঠেছে, আরো হাজারটা এরকম ঘটনা রোজ ঘটছে। কিন্তু অমলেন্দু, বিরোধী দল কি নিয়ে মাথা ঘামাচ্ছে? কালী ঠাকুরের মাথাকে ভেঙে নিয়ে গেল। অর্থাৎ গোটা রাজনীতিটা সম্পূর্ণ সাম্প্রদায়িক ইস্যুর ওপর দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বিজেপির তরফ থেকে। না, এটা বাস্তব তো। আজকে আপনি ভাবুন, আজকে দক্ষিণ চব্বিশ পরগনার মতন জায়গায় আজকে এই যে অনুপ্রবেশকারী জেহাদিদেরকে মমতা ব্যানার্জির সরকার কিভাবে মাথায় তুলেছে, আজকে কিভাবে ধার্মিক মানে আমাদের ধর্মীয় আচরণের উপর কিভাবে আঘাত আনা হতে পারে। আজকে আপনি জানেন বিরোধী দল আপনি কত কমফোর্টেবল দেখুন এখন কথা বলতে। উলুবেরিয়া নিয়ে আপনি কোনো কথা বলছেন, এটাই তো আপনি কি বলছেন? আপনি কালী ঠাকুরের মাথা আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখুন, আজকে সোসাইটিতে ধর্মাচরণ কোত্থেকে আসে? ধর্মাচরণ আমি আপনাকে অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতার একটা অভিযোগ শোনাই। ধর্মাচরণ মানুষের সংস্কৃতি। আজকে এই অভিযোগ যখন আঘাত দিচ্ছে তখন মানুষের সংস্কৃতিতে আঘাত দিচ্ছে। শুনুন, অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা কি বলছেন। এই অভিযোগ তিনি আজকে পাবলিকলি করেছেন এবং করেছেন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে। কুৎসিত নিন্দনীয় ঘটনা। ইতিমধ্যেই মূল অপরাধী যার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে ডিউটি থেকেও ক্লোজ করা হয়েছে। কিন্তু উলুবেরিয়ার ঘটনা নিন্দনীয়। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, যিনি আজকে এই ঘটনা নিয়ে এত বড় বড় কথা বলছেন, ওনার নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপির বুথ সভাপতি তাপস দাস, একজন গৃহবধূ, 32 বছর বয়সী। ঘটনাচক্রে সেই মহিলাও আগে পরিবার নিয়ে বিজেপি করতেন। তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে মাঝরাতে দল নিয়ে ওই মহিলার উপরে তার কন্যা সহ চড়াও হয়েছিলেন ধর্ষণ করবার উদ্দেশ্যে। মহিলা প্রাণ ভয়ে কার্যত বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। গ্রামের লোকের সহযোগিতায় তার আব্রু রক্ষা পায়। কোথায় গেল শুভেন্দু অধিকারীর ডায়লগ সেদিনকে? এই দুর্গাপুর কাণ্ডে কদিন আগে কি মিথ্যার বেশাতি করেছিলেন? আরজিকর নিয়ে সবসময় মিথ্যার বেশাতি করেছেন। সুপ্রিম কোর্টের মনিটরিং এ, কলকাতা হাইকোর্টের সুপারভিশনে, শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে, সিবিআই তদন্ত করেছে, তারপরও মিথ্যাচার করেছেন, বিচার হয়নি বলে। এ রাজ্যে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে। শুভেন্দু অধিকারীদের আমলে ধর্ষকের জায়গা হয় নন্দীগ্রামের বুথ সভাপতি তাপস দাস। শুভেন্দুর দলের হয়ে বড় নেতাগিরি করে বেড়াচ্ছে এখনো। বলুন অমলেন্দু, এই অভিযোগে কি জবাব দেবেন আপনি? এটা উনি মানে ওই যে ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনির মতন কথা। আচ্ছা, প্রশাসনটা কাদের? নন্দীগ্রামে পুলিশ প্রশাসন কাদের? তাহলে তাদের পুলিশ কেন কোনো অ্যাকশন নিল না? যদি বিজেপির কেউ কোনো এইরকম নিকৃষ্ট কাজ করে থাকে, এটা কোনো কথা হলো? এটা তো ফৌজদারি অপরাধের কথা বলছেন। ফৌজদারি, যদি সত্যি এরকম কিছু ঘটে থাকে তাহলে পুলিশ এগুলো পাগলের পুলিশের কমিশনার নন বা পুলিশের সুপারিনটেন্ডিং অফিসার নন। বিকাশ, দেখুন, ঘটনাটা নিন্দনীয় বললে কথা না, লজ্জাজনক ঘটনা, এবং পুলিশের কাজ নিশ্চয়ই করছে। তাহলে আবার কথা কি? উনি যদি দোষী হয়ে থাকে তাহলে উনি তো অ্যারেস্ট করতেন। কাজটা কারা করেছে
কাজটা কারা করেছে? আরে আপনাদের নেতা বলছে উনি বহাল তবিয়তে এখন পার্টি করছেন, মানে উনি অ্যারেস্ট হননি। তাহলে অ্যারেস্ট হননি মানে কি? মানে উনি কিছুই করেননি। না, শুভেন্দু অধিকারীর কথা চলছে নন্দীগ্রামের পুলিশ। না না এটা তো সব না, এইরকমটা ঘটনাটা নয়। ঘটনা হচ্ছে অরূপ চক্রবর্তী আমাদের যে মুখপাত্র, তিনি বললেন যে বিজেপি দলের পক্ষ থেকে কতটা তারা দ্বিচারিতায় ভোগেন, বিজেপি দলের পক্ষ থেকে অন্যান্য জায়গাতে একটা জিনিস মিস অভিযোগ করছেন করা হয়। বিকাশ, এটা আপনার মন দল গড়া এই রাজ্যের না, প্রশাসন পুলিশ চালায়, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আপনার দল এই রাজ্যের সরকার চালায়। আমরা চাই পুলিশ ব্যবস্থা নিক। আরে এখনকার পুলিশ ঘটনা নিশ্চয়ই নয়, ব্যবস্থা এটা নেবে। আজ থেকে 4 মাস আগের কথা বলছেন। পুলিশ তাহলে নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা 4 নেবে। মাস ধরে কিছু করেনি কেন? সেটাই আমি বলছি। যেই ঘটনা আমাদের আপনাদের সামনে যে অরূপ আসেনি, বিশ্বাস এত আমাদের কথা কাছে বলছে, এখন এসছে, আমরা আরে সেই জন্য অরূপ বলছি। বিশ্বাসের কাছে এসে টিভিতে উনি বাইট দিতে পারছেন, আর নন্দীগ্রাম থানার পুলিশ না, জানতে সেটা পারছে না। নিশ্চয়ই যায়নি। তাহলে- অনেক আব্রু থাকে, তার মানে মহিলাদের এগুলো সম্মান থাকে, নাটক, তারা এগুলো বলতে নাটক সাহস ছাড়া কিছু পায় না, না। বা তাদের সম্মানের একটা প্রশ্ন এসে দাঁড়ায় যখন দেখেছে তার দলের পক্ষ থেকে ব্যবস্থা নেয়নি। এটা একটি বিজেপি পরিবারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে এই মহিলা, তার পরিবার বিজেপি, নিশ্চয়ই দলের কাছে তারা সুরাহা চেয়েছিলেন, যখন পায়নি তখন সেই মহিলা পাবলিকলি জানাতে বাধ্য হয়েছে। পাবলিকলি কেন, তারা পুলিশে জানাবে। পুলিশকে জানাতে আরে, হবে। পুলিশ এখন জানালে তাদের পুলিশ ব্যবস্থা করতে নেবে। পারে। পুলিশকে জানায়নি পুলিশ ল নিশ্চয়ই। অ্যান্ড অর্ডার যদি এরকম পুলিশকে কোনো জানালে ঘটনা ঘটে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নিত। জানানোর আরে, দরকার অরূপ নেই। চক্রবর্তী জানেন আর পুলিশ জানে না, কি বলছেন আপনি? না, এখন পুলিশ সেটা সুমোটো জানানো হয়েছে। ব্যবস্থা নিতে অরূপ পারত। চক্রবর্তী আচ্ছা, নিশ্চয়ই 4 মাস আগে জানায়নি। পাল্টা আমি বিকাশ আপনাকে দেখাই, আপনার দলের সাংসদের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কিভাবে ব্যাখ্যা করছেন আপনার দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি বাঁকুড়ায় তার বাড়িতে কালী পুজো করেছেন, সেখানে সাংবাদিকরা পৌঁছেছিলেন, প্রসঙ্গ উঠেছিল কোনো কারণে অমিত শাহ। কি বলেছেন কল্যাণ বাবু? ওর ব্যাকগ্রাউন্ড কি? গুজরাটের গুন্ডা, এই তো ওর ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না, গুন্ডাইজম করে গুজরাটের ক্ষমতায় এসছে, এই তো ওর ক্ষমতা। তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজম চালাচ্ছে, গুন্ডাইজমের বাইরেও কিছু জানে না। ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে, সবকিছু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কিভাবে ব্যাখ্যা করছেন? তিনি সাংসদ, তিনি সংসদে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে কাজ করেন। আচ্ছা, আমি এর পাল্টা যদি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে কিভাবে ব্যাখ্যা করা হয়? বেগম, খালা, অনেক রকম কথা। তো রাজ্যের যে আমাদের যে একটি দলীয় নেতা, তার সাথে সে অবশ্যই সাংসদ কল্যাণবাবু, তিনি অমিত শাহকে গুন্ডা বলেছেন। ঠিক করেছেন। এবং কোন অমিত শাহকে বলেছেন? যিনি গোধরা দাঙ্গায় সরাসরি অভিযুক্ত হিসেবে জেল খেটেছেন। এইটা হচ্ছে ঘটনা, এইটা অস্বীকার করার জায়গা নেই। সময় কমে আসছে, এইটা অস্বীকার করার জায়গা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠোঁটকাটা, উনি সরাসরি বলে দিতে পারেন। অনেকে এই কথাটা বলেন না, কিন্তু উনি যেটা বলেছেন যেটা ঠিক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন, এক একজনের প্রতিবাদের ভাষা এক এক রকম। কল্যাণবাবু যে কোনো ভাষা যে কেউ ব্যবহার করতে পারে, প্রতিবাদের ভাষা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে যে বিগত 3টে টার্মে তৃণমূল সরকার আসার পরে একেবারে কালিমালিপ্ত করেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নামে বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য এর আগেও করেছেন, তো তার দলের নেতা মন্ত্রীরা পয়েন্ট বাড়ানোর জন্য, মুখ্যমন্ত্রীর কাছে পয়েন্ট বাড়ানোর জন্য আমাদের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কে কতটা আক্রমণ করতে পারবে, তাহলে গিয়ে, কেন কল্যাণ ব্যানার্জি নিজেই তার দলে সাইড হয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে, এবার তিনি তার পয়েন্ট বাড়ানোর জন্য এইভাবে এইসব গিমিক করছেন। এগুলো কোনো বিশেষ ব্যাপার নয়, কারণ তৃণমূল মানেই এইরকম কুরুচিকর মন্তব্য, তৃণমূল মানেই মা বোনেদের চরিত্র হরণ করা, তৃণমূল মানেই চুরি করা, এগুলো থাকবেই। এগুলো পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিয়েই আজকে জীবনযাপন করছেন। তো সেটা আগামী 26-এ তার প্রতিবাদ মানুষই করবেন। তার জন্য তৃণমূল ভয় পেয়েছে বলে দুর্গাপুজোর বিজয়া সম্মেলনী থেকে সমস্ত মানে মানুষকে এবং প্রশাসনিক যারা বিএলওর কাজ করছেন তাদেরকে সবাইকে চমকানো শুরু করেছে। তৃণমূলের আর চমকানো ছাড়ার কোনো রাস্তা নেই, মানুষ ওদের চমকে দেবেন। এই পয়েন্টটা আমি একমত যে যত নির্বাচন এগিয়ে আসে তত এই ধরনের একটা শ্লীলতার যে লাইন আছে, সেই লাইন ক্রস করার প্রবণতা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের মুখে এটা দেখা যায়। এবং এটা কোনো আজকে নতুন ব্যাপার না, এ বাম আমল থেকেই আমরা দেখেছি। কিন্তু বামেদের মধ্যে এই সংস্কৃতি যখন শুরু হয়েছিল, তারপরে কিন্তু বামেরা বেশি দিন আর সরকার চালাতে পারেননি, কিন্তু পরবর্তীতে এই সংস্কৃতিটা রীতিমতো ঢুকে গিয়েছে। বামেরা মার্জিনালাইজড হয়েছেন, কিন্তু যারা উঠে এসেছেন তাদের বিভিন্ন নেতাদের মুখেও কখনো কখনো এই লক্ষণ রেখা ক্রস করতে আমরা দেখেছি। আর তৃণমূল কংগ্রেস তো এই ব্যাপারে তাদের বেশ ডিপ্লোমাধারীরা আছেন। আজকে আমাদের হাতে সময় শেষ, এখানে থামতে হবে। খুব একটা খারাপ জায়গাতে নেই দাদা,
আমি তো বললাম বিজেপির একাধিক নেতার মুখে আমরা এই ধরনের বক্তব্য শুনেছি, এবং আমার যেটা হওয়া উচিত নয়, কিন্তু আমার আশঙ্কা যত নির্বাচন এগিয়ে আসবে এরকম উদাহরণ এত আসবে যে সব হয়তো আমাদের এই টেবিলে আমরা নিয়ে এসে তাদের কেন এরকম বলেছেন এই নিয়ে ব্যাখ্যাও জানতে চাইতে পারবো না, অত সময় দিতে পারবো। আমি শুধু শেষে একটা কথা বলতে চাই, একটা কথা, পরিসংখ্যান আমার কাছে একটা রয়েছে, যখন 65 লক্ষ নাম বাদ গেছে বিহারের, সেখানে যে 65 লক্ষের মধ্যে 83.7% অমুসলিম, যাদের নামটা বাদ গেছে, 16.3% মুসলিম। যেটা বলা হচ্ছে যে ওই আশায় থাকুন যে এখানে অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ যাবে না, তাই তো? আর 2011 সালের যখন সেন্সাস হয়েছিল, আদমশুমারি, বিহারের কথা বলছি, সেখানে জনবিন্যাসটা এরকম ছিল, 82.7% হিন্দু বা অমুসলিম, 16.9% হিন্দু। এবার ঘটনাটা হচ্ছে 16.4% মুসলিম, 16.9% মুসলিম। এবার আপনারা দুটোর সাথে ট্যালি করে দেখবেন, খুব স্বাভাবিক প্রক্রিয়াতে যেই পরিসংখ্যানটায় বিহারের নাগরিক ছিলেন 2002 এর সময়ে, হিন্দু এবং মুসলিমের রেশিও ঠিক সেই হিসেবেই কিন্তু বিহার ইলেকশনে এসআইআর এ বাদ গেছে। অর্থাৎ এই যে মন গড়া কথা না, সেই জন্য আপনারা এত আগে থেকে আশঙ্কিত হচ্ছেন কেন? না, এই যে টার্গেট বেঁধে দেওয়া, এই যে 65 থেকে 47 নেমে আসা, এই যে 1.5 কোটি 2 কোটি, এটাও তো বিহারে বলা হয়েছিল। আমাদের আজকে থামতে হবে, এটাও তো বিহারে বলা হয়েছিল। আমাদের এখানে থামতে হবে, আমি এখান থেকে আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে পারি। আবার সেই প্রশ্ন আসবে যে সত্যি যদি তাই হয়ে থাকে, অর্থাৎ বিহারে যদি আপনারা দেখেন যে সেরকম কোনো অসঙ্গতি নেই, যেটা হওয়া উচিত তাই হয়েছে, তাহলে কেন ভাবছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা হবে না? কিন্তু এখন সত্যি আবার বলছি, হাতে সময় নেই এ নিয়ে কথা বলার জন্য। অবশ্য সময়ের অভাব হবে না, আগামী বেশ কয়েক মাস, হয়তো আমরা বেশ কয়েক সপ্তাহ এই নিয়ে আমাদের কথা বলতে হবে। অমলেন্দু এবং বিকাশ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আজ সন্ধ্যার হাইটক, আপনারা দেখছেন হাই নিউজ।